রোহানের ইনোসেন্ট মুখের কথা শুনে ইনায়া হেসে বুকে হাত গুজে রোহানের দিকে কিছুটা মুখ বাড়িয়ে বলল, কষ্ট পেলে সরি, বাট নট সরি। আমি সত্যি বলতে কখনো দ্বিধাবোধ করি না। এখন সত্যি যেমনটাই হোক, নিজের মনের বিরুদ্ধে যাওয়াটা আমার পছন্দ নয়। আমার মন যা চায় আমি তাই করি। এই বলে ইনায়া আর এক মুহূর্ত দেরি না করে তাচ্ছিলের সাথে হেসে চলে গেল। ইনায়াকে ফাঁকা পেয়ে রোহান গিয়েছিল কথা বলার জন্য, আর বাকিটা ইনায়া এভাবেই ধুয়ে দিয়েছে। ইনায়া, আনায়া, রোহান, রেহান আর ইমন এই 5 জন মিলে একসাথে বিয়ের মার্কেট করতে বেরিয়েছে। বিয়ের খরচ যেহেতু আনায়ার পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়, তাই সব আয়োজন আহমেদ পরিবার থেকে হবে। আর রিফাত আহমেদও চায় না যে আনায়ারা এতে কোনো খরচ করুক। ওদের আর্থিক অবস্থা সম্পর্কে রেহানের পরিবার ভালো করেই জানে, আর এসব নিয়ে কোনো চাপ সৃষ্টি করার মতো লোক তারা নয়। আনায়া, ইনায়া দুজনেই কালো রঙের লং কুর্তি পরে এসেছে। অন্যদিকে ছেলে 3 জন টি শার্ট প্যান্ট পরে পুরো সেজেগুজে চলে এসেছে। এদিকে আনা ইমনের সাথে চাকরির বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিল, পরবর্তীতে ভাবলো ওসবে আর প্রয়োজন নেই, আপাতত বিয়ের জন্য সেসব বন্ধ রাখাটাই ভালো। এই ভেবে আনা পুরো পরিবেশটাকে স্বাভাবিক রয়ে গেছে। মোটামুটি সব কেনাকাটাই শেষে এবার তোড়জোড় চলছে আনায়া কেনাকাটার জন্য। খুব ভারী কাজে কিংবা জমকালো বিয়ের পোশাক হবে না, খুব স্বাভাবিক একটা লেহেঙ্গা, কিন্তু সেটাই কারো মনে ধরছে না। যদিও রেহানের মন আঁকোপাকো করছে নিজের আনায়াকে পুরো জমকালো সাজে দেখতে, কিন্তু একটু বেশি খরচ করলে আনায়া পুরো হামলে পড়বে তার উপর। এখানে আসার আগে আনায়া রেহানকে অনেকটা শাসিয়ে জানিয়ে দিয়েছে বিয়ের ড্রেস লাল হতে হবে, এইটা পারিবারিকভাবে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যে কারণে জুতো সহ সকল জুয়েলারি কিংবা বরের ড্রেস সেই হিসেবে নেওয়া হয়েছে। মাঝখান থেকে কর্নের ড্রেস খুঁজতেই সবাই আটকে গিয়েছে। আনায়া তো চাইছে এমনি একটা লাল রঙের নিয়ে নিলেই হয়, কিন্তু রেহান তাতে রাজি নয়। কিন্তু এরই মাঝে তাদের সবার সাথে হঠাৎ এক অপ্রত্যাশিত মানুষের সাথে দেখা হয়ে যায়, যাকে সর্বপ্রথম নজরে আসে ইনায়ার। ইনা একাই গিয়ে পাশের একটা জুয়েলারি শপে নানান জিনিস ঘুরে ঘুরে দেখছিল। তখনই সেই শপে তার নজর যায় কেনিথের মতো গায়ের গঠনে মাস্ক আর কালো হুডি পরা একজন লোককে। কোনো প্রকার নিশ্চিত না হয়ে ইনা ওকে কেনিথ মনে করে ফেলে, আর তার ধারণে ঠিক হয়। ইনা তড়িৎ পেছন থেকে বলল, ভিকি। তার কথা শুনে কেনিথ পিছনে ফিরে ইনায়াকে দেখল, তবে কিছু বলল না। আর এদিকে ইনা আবারও অবাক সুরে বলল, তুমি এখানে কিভাবে? কেনিথ ইনার কাছে এসে বলল, আসতে বলো, কেউ বুঝে গেলে প্রবলেম হবে। ইনা কথার উদ্দেশ্য বুঝতেই তড়িঘড়ি করে ফিসফিসিয়ে বলল, সরি, খেয়াল ছিল না। কিন্তু তুমি এখানে কি করছো? কেনিথ ধীর সুরে বলল, কাজে এসেছিলাম। তবে তুমি কি করে চিনলে আমায়? আর একাই এসেছো? ইনা কিঞ্চিত হেসে বলল, হ্যাঁ, তোমাকে চিনবো না এটা কি করে হয়? আর আমি এখানে একা আসিনি, আপুর বিয়ের শপিং করতে এসেছি। তোমার আপু বলতে? তোমার বিয়ে আনায়া। আচ্ছা, তুমিও চলো না ওখানে, যদি তুমি কিছু না মনে করো। কেনিথ নির্বিকারে বলল। চলো তবে। ইনা বিস্ফোরিত সুরে বলল, সত্যি তুমি না অনেক ভালো। এই বলে কেনিথকে নিয়ে ইনায়া আনায়াদের দিকে যেতে নিল। ইনায়া সামনে আর কেনিথ পেছনে পেছনে পকেটে 2 হাত গুজে ওকে অনুসরণ করে কালো মাস্কের আদলেই হেসে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কালো মাস্ক, হুডি, প্যান্ট পরা লোকের পরিচয় জেনে সবাই চমকে গেল। রেহান, রোহান, ইমন কেউ বিশ্বাসই করতে পারছে না এটা স্বয়ং ভিকে, তাও আবার এই শপিং মলে। সত্যি অনেকটাই আশ্চর্যের বিষয়। তারা বাদে যেন অন্য কেউ জানতেই না পারে, তাই ইনায়া চুপ করেই শুধু ওদের কেনিথের কথা জানিয়েছে। এদিকে সবার মাঝে কেনিথকে নিয়ে আগ্রহ, বিস্ময়, আনন্দের জোয়ার থাকলেও আনার মাঝে চলছে অন্য কিছু। তার মাঝে বিস্ময় আর আতঙ্ক দুটোই কাজ করছে। এই মুহূর্তে সে কখনোই কেনিথকে আশা করেনি। আনার চোখ মুখ অনেকটাই শুকিয়ে গিয়েছে। এদিকে আবার রেহান কেনিথের সাথে খুব স্বাভাবিকভাবেই পরিচিত হওয়ার পর বিয়ে নিয়েও নানান বিষয়ে কথা বলতে লাগলো। এদিকে আনায়া এই সময়টুকু পর্যন্ত নীরবে কেনিথের সবকিছু কপাল খানিকটা কুচকে দেখতে লাগলো। মূলত কেনিথের আসল হাবভাব বোঝাটা তার মূল উদ্দেশ্য, কিন্তু সে লক্ষ্য করে দেখলো কেনিথ একবারও আনার দিকে ফিরেও তাকায়নি, সামান্য চোখাচোখি হওয়ারও সম্ভাবনা তৈরি করেনি। আনায়া প্রায় অনেকটাই অবাক হলো কেনিথের এমন হাবভাব দেখে।
হঠাৎ এমন পরিবর্তনের কারণ খুঁজে পাচ্ছে না। সঙ্গে এমন একটা জায়গায় তার আগমনও স্বাভাবিকভাবে নিতে পারছে না। কেনিথকে তার অনেকটা অসহ্য লাগছে। তাই বিরক্তিতে ইনায়াকে চুপ করে জানালো যে সে অন্য দোকানগুলোতে একবার ঘুরে দেখার বায়নায় ওখান থেকে সরে এলো। আনায়া প্রায় কিছুক্ষণ ফিরে আসতেই দেখলো কেনিথ নেই। সে চলে গিয়েছে জেনে যতটা না খুশি হয়েছিল তার চেয়ে বেশি বিস্মিত হলো অন্য এক ঘটনা জেনে। রেহান আনায়ার জন্য পুরো শপের সবচেয়ে এক্সপেন্সিভ গাঢ় লাল আর জমকালো লেহেঙ্গাই কিনে নিয়েছে। কিন্তু এটা জেনে যেই না রেহানের সাথে রাগারাগি করতে যাবে তখনই জানতে পারলো লেহেঙ্গাটা নাকি সে কেনিথ তার পক্ষ থেকে গিফট হিসেবে কিনে দিয়ে গিয়েছে। আর বলেছে, আমার পিএ হিসেবে আমি এতটুকু গিফট দিতেই পারি। আনা যেন বিস্ময় কাটছে না, কিছুটা ঝাঁঝালো আর অবাক সুরে রেহানকে বলা। সে দিল আর তুমি নিয়ে নিলে? রেহান অপারক মুখে বললা, আমি কি করব, সরাসরি লেহেঙ্গাটা পেমেন্ট করে দিয়েছে। জোড়াজোড়ি তো কম করিনি, লাভ কি হলো? তুমি থাকলেও একটা কথা ছিল, কোথায় যে গায়েব হলে কে জানে। আনা কি বলবে বুঝতে পারছে না, মনে মনে ভাবছে। আনার চিন্তায় চোখ মুখ খানিকটা কুচকে গেল, ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়লো। তখনই কি যেন ভেবে সেলসম্যানদের কাছে এক অদ্ভুত আবদার করতে লাগলো। সে তোড়জোড় করে লাগিয়ে অনুরোধ করলো যেন লেহেঙ্গাটা তারা ঘুরিয়ে নেয়, আর লেহেঙ্গাটার জন্য যা পেমেন্ট করা হয়েছে তা যেন ভিকের নামে তার অফিসের কার্ডও পর্যন্ত দিয়ে অনুরোধ করেও লাভ হলো না। তাদের একটাই কথা, তাদের সবের একবার পেমেন্ট হয়ে যাওয়া জিনিস কখনই তারা রিটার্ন নেবে না। কেনার শুরুতে সবকিছু দেখে নিতে হবে। আনার মাথা রাগে গিজ গিজ করছে। ওই লোকটার জিনিস সে কখনোই নেবে না, কিন্তু এখন কি করবে? এদিকে রেহান সহ বাকিরা আনার এত বেশি রিয়াক্ট করার কারণ খুঁজেই পেল না। যেখানে ভিকের মতো কেউ তাদের এত বড় গিফট দিয়েছে সেটা নিতান্তই অবিশ্বাস্য। তবে আনার এত রিয়াক্ট করা যেন আরেও বেশি অবাক লাগছে সবার। একটা সময় রেহান এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে আনায়া নিজেকে সামলে নেয়। এরপর অবশ্য রেহান আনায়ার জন্য আলাদা করে কোনো বিয়ের ড্রেস না নিলেও হলুদের জন্য লেহেঙ্গার সঙ্গে আরও কিছু দামি শাড়ি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে নিজেদের গাড়ি বের করে রওনা দেয়। তবে এরই মাঝে আরও এক খবর শুনে আবারও বিস্মিত হয়ে যখন রেহান তাকে বলল কেনিথকে তারা তাদের বিয়েতে ইনভাইট করেছে, সঙ্গে কেনিথ নাকি এতে রাজিও হয়েছে। আর এটা শুনে আনা বিস্ফোরিত সুরে বলল, কি? আনাকে আবারও এতটা অবাক হতে দেখে রেহান বলল, কেন, তুমি খুশি হওনি? লেহেঙ্গা না হয় বেশি এক্সপেন্সিভ তাতেই রিয়াক্ট করেছো, কিন্তু বিকে তো তোমার বস, সেক্ষেত্রে তার মতো মানুষ আমাদের বিয়েতে আসতে রাজি হয়েছে, এটা তো অকল্পনীয় ব্যাপার। তোমার তো খুশি হওয়ার। আচ্ছা আনায়া, সত্যি করে বলো তো, কোনো প্রবলেম? রেহানের এহেন কথা সুর দেখে আনায়া নিজেকে দ্রুত তটস্থ করে ইতস্তত ভাবে বলল, না 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 আমার না না আমার কি সমস্যা থাকতে পারে? আমি বলছিলাম যে ওনার মতো এত বড় মাপের মানুষ কিভাবে? এরই মাঝে গাড়ি চালাতে থাকা ইমন বলল, এটা আমিও তো তাই ভাবছি। আজ পর্যন্ত যে ভিকের সাথে কাজ করলাম তাকে তো আমি চিনতেই পারছি না। শুনে পেছনের সিটে আনায়ার পাশে বসে থাকা রেহান মুচকি হেসে বলল, আমিও কিন্তু কম অবাক হইনি। লোকটিকে আমরা যেভাবে দেখি তিনি মোটেও ওই রকম নয়। সেলিব্রিটি হলে যা হয়, ভারী অদ্ভুত জীবনযাপনের নিয়ম এদের। এত সব আলোচনার মাঝে আনায়া শুধু এটাই ভাবছে। তবে মনে মনে এটাও বলল যে যদি বিয়েতে কোনো ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্য থাকে তবে মিস্টার ভিকে, আই স্বয়ার আমি আপনাকে ভুলেও ছেড়ে দিব না। আমার লাইফ ব্যাঘাত ঘটালে আপনার লাইফ আমি একদম শেষ করে দিব। নিত্যদিনের মতো কেনিথ, ক্লারা আর ক্যানেলকে তার স্পেশাল মাংসের স্টেক রেঁধে খাওয়াচ্ছে। হাঁটু গেড়ে বসে ওদের খাবার খাওয়াতে দেখতে দেখতে একটা সময় কেনিথ ক্যানেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলা, জানিস তোরা কাল তারার বিয়ে, আমাকে আবার দাওয়াতও দিয়েছে। আচ্ছা বলতো আমার কি করা উচিত? ওর এই প্রশ্ন শুনে কুকুর দুটো নিজেদের খাবার খাওয়া বন্ধ করে নিজেদের ভাষায় কেনিথকে কিছু বলল, যা মনোযোগ দিয়ে কেনিথ শোনার পর বলল, আরে না, আমি আকাশের তারা নই, আমার তারার কথা বলেছি। কুকুর দুটো আবারও শব্দ করে আওয়াজ করল। তখন কেনিথ মুচকি বাঁকা হেসে বলল, হুম, আমি তো এমন কিছুই করব না। ও যদি বিয়ে করে নিজের সুখ খুঁজে নিতে চায় তবে তাই হোক, আমি কেন শুধু শুধু বাধা দেব? তবে আমি ওকে কাল একটা
গিফট দিতে চাই, একটা স্পেশাল গিফট যা ওর লাইফের জন্য এতটা স্পেশাল হবে যে। বাকিটা অসমাপ্ত রেখে কেনিত আবারও বাঁকা হেসে বলল। গিফটটা আদৌ কি হতে চলেছে এটা নিশ্চয়ই তোরা জানিস। কেনিতের কথা শুনতেই ক্যানেল আর ক্লারা জোরে জোরে আওয়াজ করে ডাকতে লাগলো। তাদের আওয়াজের শব্দ এতটাই প্রকট হলো যে কেনিতের সেই বিশাল ভবনের চারপাশ সম্পূর্ণরূপে তা ছড়িয়ে পড়ল। এরই মাঝে কেনিত সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হেসে পড়ল। আকাশে এত তারার ভিড়ে যে তারাটা ছিল শুধু কেনিতের জন্য বরাদ্দ, সেই তারাই কিনা হতে যাচ্ছে অন্য কারো। হাস্যকর। কি তোর বিয়ে কখন, কিভাবে, কার সাথে? মানে রেহান ভাই তো বিদেশে, তুই রেহান ভাইকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস? এটা তোর কাছে মোটেও আশা করিনি রে আনায়া। কথা শেষ করে শিখা হা উদাস করতে লাগলো। অন্যদিকে আর তার 5 বন্ধু বান্ধবীও বা কম কেসে প্রত্যেকেরই মাঝে বিস্ময়তা। সাবা তো কয়েকটা কড়া কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভিডিও কলে এদের এত সহ কাহিনী দেখে আনায়া তড়িঘড়ি করে বলল। আরে থাম তোরা, আমাকে তো আগে কিছু বলতে দে। আনার কথা শেষ হওয়ার আগে তাজিম বলল। তুই আর কি বলবি? শুধু শুধু রেহান ভাইয়ের জীবন নিয়ে এভাবে খেলার কি দরকার ছিল? তোরা মেয়েরা সব এমনই হস। তাজিমের কথায় আনায়া প্রথমে তবদাকে, পরবর্তীতে বিরক্তি নিয়ে বলল। চুপ কর গাধা, বিয়ে আমার তোদের রেহান ভাইয়ের সাথেই হচ্ছে। এটা শোনা মাত্র সবাই বিস্ময় নিয়ে জোরে বলে উঠল। কি? এটা কিভাবে, কখন? এখন নিশ্চয়ই এটা বলিস না যে কার সাথে। এরপর আনায়া একে একে তাদের ফ্রেন্ডদের সবাইকে সব ঘটনা জানাতে থাকে। তারপর আগামীকাল সকালের গায়ে হলুদ আর বিয়েরও আমন্ত্রণ জানিয়ে দিল। সঙ্গে এটাও বলে দেয় যে বিয়েটা ঠিক কেমন হবে সেই অনুযায়ী ওরা প্রস্তুতি নিয়ে আসতে পারে। নয়তো ফ্রেন্ডদের বিয়ে মানে তো এরা সব না খেয়ে দিয়ে শপিং করে হাতি ঘোড়া বজ্র পাঞ্ছি নিয়ে চলে আসবে। চারপাশে বিয়ের তোড়জোড় লাগিয়ে কাজ চলছে। সকালবেলাতে হলুদের আয়োজন আর দুপুর গড়াতে বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। আনায়ার ফ্রেন্ডরা সব চলে এসেছে। খুব ছোটখাটো আয়োজন, মহল্লার কাউকে সেভাবে দাওয়াত দেওয়া হয়নি, নয়তো তারা শিকদার বাড়ির শুভাকাঙ্ক্ষী কম শত্রু পেশে এবারের বিয়েতে কোনো ঝামেলা চাইছে না বিধায় এমন আয়োজন। কয়েক বছর পর না হয় আবারও বড়সড় করে আয়োজন করা যাবে, তখন শত্রু আর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পার্থক্য করতে হবে না। এছাড়া এখন এদের সবাইকে বিয়ের কথা জানলে বিয়ের পর আনায়ার বাপের বাড়ি থাকা নিয়েও তার হাজারো কাহিনী বানাবে। কিভাবে মানসিক অশান্তি করে জীবনকে ঝালাপালা করতে হয় তারা যে তার বাড়ির আশেপাশে মানুষগুলোর খুব ভালো করেই জানা আছে। এটা কি গান দিয়েছিস? বাংলা গান লাগা গাধি। রনকের ধমক শুনে আলো গান চেঞ্জ করতে গেলে সবাই বলে উঠল। কি বাংলা গান লাগাবি? তার চেয়ে আমি ইংলিশ সং দিচ্ছি। ওর এই কথা শোনা মাত্রই তাজিম খেপে গিয়ে বলল, গায়ে হলুদ হচ্ছে বাঙালির, সেখানে গান দিবি ইংরেজি? ইংরেজিদের চামচি নাকি তুই? তাজিম বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কিছু বেশি হচ্ছে না, দিলে বাংলা গান, নয়তো কোনো গানের প্রয়োজন নেই। হলুদ পাঞ্জাবির শাড়ি গাউন পরে আনার ফ্রেন্ডগুলো সব সকাল সকাল হাজির হয়ে গেছে। সাবা শুধু গাউন পরেছে আর আলো শিখা দুজনই হলুদ শাড়ি। অন্যদিকে ছেলে 3জনই হলুদ সাদা পাঞ্জাবি পরে আনার আশেপাশে ঘুরোঘুরি করছে। বাড়ির ঠিক মাঝে ছোট্ট করে একটা স্টেজের মতো বানিয়ে তাতে আনায়া বর্ষর এক জমকালো হলুদ লেহেঙ্গা পরে বসে রয়েছে। আর তার পাশে এক পাশে হলুদ গাউন পরা ইনায়া, অন্য পাশে শাড়ি পরা শিখা। দুজনেই বসে বসে আনায়ার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। যেহেতু বিয়েতে হলুদের আয়োজন ছাড়া আর কোনো অনুষ্ঠান হচ্ছে না, তাই হলুদের মাঝে মেহেদির আয়োজন করে ফেলেছে তারা। কিন্তু হঠাৎই গান সিলেক্ট করা নিয়ে এদের ঝামেলা বাদলে ফরিদা এসে ওদের থামিয়ে কিছু নাস্তা দিয়ে আবারও কাজে চলে গেল। সবার এত আনন্দ উল্লাসের থাকলেও আনায়ার মাঝে তেমন কিছুই নেই। সে বর্তমানে প্রচণ্ড মানসিক অশান্তিতে ভুগছে। মনের মধ্যে সেই কেনিতকে নিয়ে চিন্তা করে যাচ্ছে। এই লোকটি যে কোনোভাবে সুবিধার নয় তা তো আনার জানা, কিন্তু বিয়েতে কি কোনো ঝামেলা করার উদ্দেশ্য আছে তার? থাকলেও সে এমন কি করবে আন্তাজি করে যাচ্ছে আনায়া। এরই মাঝে হঠাৎ সাবা এসে আনায়ার পাশে দাঁড়িয়ে বলল, ওর আনায়া তুই হুট করে বিয়েটা করলে তো ঠিক আছে, কিন্তু এসব কোনো বিয়ের আয়োজন হলো? কোনো মিউজিক ব্যান্ড নেই, প্রফেশনাল ডান্সার নেই, কেমন সব বোরিং ব্যাপার স্যাপার। অবশ্য তোদের মতো এইসব মিডল ক্লাস ফ্যামিলি বিয়েতে ইচ্ছে করবেটাও বা কি। বাট তুই দেখিস আমি আমার বিয়েতে
ভিকে কি ইনভাইট করব, ওকে আমার বিয়েতে এনে গান গাওয়াবো। এমন কথা শুনে আনার মাঝে কোনো হেলদোল হলো না। তবে কেনিতকে কথার মাঝে টেনে আনায়া মনে মনে বিরক্তি নিয়ে বলা, শয়তানের কথা চিন্তা করতে করতেই শয়তানের চামচা হাজির। ওই শয়তান শুধু তোর বিয়ে কেন, আরো 1000টা বিয়ে কিংবা জাহান্নামে যাক, তবুও যেন আমার বিয়েতে না আসে। তবে এরই মাঝে ইনায়া কিছু করা কথা বলার জন্য উদ্বেগ হলে তাজিম কিছু বলতেই শুরু করা। ইনায়া আর কিছু না বলেই থেমে গেল। তাজিম সবার কথা শুনে তার ছেলের সাথে এসে বলল, তোর বিয়েতে আবার ভিকে গান গাইবে? জেগে জেগে স্বপ্ন দেখতে থাক। তুই আমাকে কি ইনডাইরেক্টলি ইনসাল্ট করলি? তাজিম হেসে বলল, তুই আসলেই একটা গাধি। আমি তোকে ইনডিরেক্টলি নয়, বরং একদম ডিরেক্টলি ইনসাল্ট করছি। তাজিমের কথায় সাবা ফুঁসে বলল, তুই দেখে নিস, আমি আমার বাবাকে বলে এটা করিয়ে ছাড়বো, নয়তো আমি বিয়েই করবো না। তবে তো আলহামদুলিল্লাহ, একটা নিষ্পাপ জীবন বেঁচে যাবে। সাবা রেগে মেগে দাঁত খিচে চিল্লিয়ে বলল। তাজিম তাজিম নিজের পাঞ্জাবির কলার ঠিক করে বলল, শেখ, তাজিম শেখ আমার নাম। ওদের এই ঝামেলা কোনো মতে মিটে গেলে পাশ থেকে হঠাৎ ইনার চেঁচিয়ে বলল, আপু। কথা শুনে সবার পাশাপাশি আনায়াও পাশ ফিরে ওর অস্থির চিন্তিত চেহারার দিকে তাকিয়ে ওর নজর অনুসরণ করে নিজের হাতের দিকে তাকাতে ওর মাথাটা যেন ঘুরে গেল। ইনা ওর বাম হাতের মাঝে ওর নাম আনায়া না লিখে কেনিথ লিখে রেখেছে। আনায়া তড়িৎ নিজে ডান হাতটার দিকে তাকিয়ে দেখলো তাতে রেহান লেখা। মেহেদির ডিজাইন অনুযায়ী কথা ছিল ডান হাতে রেহানের নাম শিখা লিখবে, যা ও আগেই লিখে ফেলেছিল, আর বাম হাতে থাকবে আনায়ার নাম। কিন্তু সাবাকে কিছু করার কথা শোনাতে না পেরে মনে মনে বিড়বিড় করছিল আর ভাবছিল আজ যখন বিয়েতে কেনিত আসবে তখন সবার ঠিক কী অবস্থা হবে। কিন্তু এরই মাঝে কেনিতকে নিয়ে ভাবনা চিন্তার মাঝে যে কখন আনায়ার হাতে কেনিতের নাম লিখে দিয়েছে তা ওর খেয়ালও নেই। আনায়া পুরো স্তব্ধ হয়ে নিজের হাতের লেখা কেনিতের নামটাকে দেখছে, আর ইনায়া তো পুরো হতভম্ব, এটা সে কি করে ফেলেছে। এরই মাঝে পাশ থেকে সাবা এসব দেখেই বলল, ও গড আনায়া, তোর বোন দেখছি একটা কাজও ঠিক মতো করতে পারে না, কোনের মেহেন্দিতে ভিকের নাম লিখে রেখেছে, হাউ ফানি। এই বলেই সাবা হাসতে লাগলো। রনক ধমকে সুরে বলল, চুপ কর সাপা, সব সিচুয়েশনে তোর এই নেন কথাবার্তা ভুলো বন্ধ কর। আরে আমি তো সত্যি। জাস্ট স্টপ। এদিকে শিখা আবার কিছুটা স্তব্ধ সুরে ইনার উদ্দেশ্যে বলল, এটা কি করেছ অনায়া? এখন কি করব? ইনা এবার শিখার দিকে তাকিয়ে পুনরায় অস্থির হয়ে আনার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপু সরি, আমার সত্যিই খেয়াল ছিল না কি করতে গিয়ে। হঠাৎ আনায়া নিস্তব্ধ সুরে বলতে লাগলো, ইনায়া সরে যাও এখান থেকে। ইনায়া কাঁদো কাঁদো হয়ে বলল, আপু। ইনায়া আমি সরতে বলেছি। তখন আনায়া নিজের হাতের দিকে তাকিয়ে কথা বললো। এবার ইনায়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো সুরে কথা বলতেই ইনায়া ওখান থেকে কিছুটা সরে যেতেই আনায়া তড়িৎ কাউকে পাত্তা না দিয়ে ওয়াশরুমের দিকে ছুটতে লাগালো। দুই হাতে মেহেদি আর ভারী লেহেঙ্গা সামলানোর মতো কোনো উপায়ও নেই। আনায়া এমনভাবে ছুটছে যে কখন যেন আবার পড়ে না যায়। এরই মাঝে ওকে যে কেউ আটকাবে অথবা সাহায্য করবে সেই উপায়ও নেই। আনায়া ওয়াশরুমে যেতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ইচ্ছে মতো কেনিতের নামের জায়গাটা ঘষা মাজা করতেই লাগলো। সাবান জালি নখ যেভাবে পাচ্ছে সেভাবে ঘষাঘষি করতে করতে একসময় দু হাতের মেহেদিও ধুয়ে গেল। আনায়া নিজের হাতের দিকে চেয়ে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। কেনিতের নাম উঠছে না, অবশ্য উঠবেই বা কিভাবে? এমনিতেও আজকালকার ইনস্ট্যান্ট মেহেদি, তার উপর ইনায়া নামটা লিখেছে প্রায় কয়েক মিনিট অতিক্রম হয়ে গিয়েছে। তাছাড়া দু হাতের মেহেদিও দেওয়া প্রায় শেষ, শুধু হাতের মাঝে নাম লেখার জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছিল, আর সেখানেই গোলমালটা বাঁধিয়েছে ইনায়া। এত কিছুর পরও যখন কোনো কাজ হলো না তখন আনায়া রাগে ক্ষোভে জায়গায় এত পরিমাণ ঘষাঘষি করলো যে একটা পর্যায়ে হাতের তালু লাল হয়ে গেল। তবুও আনায়া থামলো না। আনায়া আর উপায় না পেয়ে তড়িৎ বাইরে এসে পাগলের মতোই বলতে লাগলো, তাড়াতাড়ি এটাকে কেউ ঠিক কর, এই নাম সরা আমার হাত থেকে। আমি ওর একথা শুনে শিখা আলো তড়িৎ ওর কাছে এলো। এটা কিভাবে ঠিক করব? এমনিতেই হিজিবিজি ব্রাইডাল ডিজাইন হয়, তার উপর এটা কিভাবে ঠিক করব? এমনিতেই হিবিজিবি ব্রাইডাল ডিজাইন, তার উপর
জানি না এটার ওপর কিছু একটা করে দে, তবু এটা সরিয়ে ফেল। শিকার কথা উত্তরে আনায়া এমন ছাঁচালো কথা আলো বলতে লাগলো। দেখ আনায়া, এখন এটাকে কিছু করতে গেলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এমনিতেও তুই ঘষা মাজা করে ডিজাইনের 12টা বাজিয়েছিস। আনায়া ঠোঁট ভিজে অস্থির হয়ে বলল। তোরা বুঝতে পারছিস না। আনার কথা শেষ হওয়ার আগেই সাবা বলল। এখানে বোঝার কি আছে আনায়া? জাস্ট একটা মিস্টেক হয়েছে। এমন তো নয় যে ভিকের নাম তোর হাতে লিখলেই ওর সাথে তোর বিয়ে হচ্ছে। তবে এত রিয়াক্ট করার কি আছে? সাবার কথার উত্তরে আনায়া কিছু বলতে গিয়েও নিজেকে থামিয়ে নিল। রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে, সঙ্গে মাথাটা তার প্রচন্ড ধরেছে। এখনই কেন যেন সবকিছু অসুস্থ লাগছে। আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আনায়া শুধু কোনো মতে এতটুকু বলে নিজের রুমে রেস্ট নিতে চলে গেল। মেহেদি গায়ে হলুদের সব আয়োজন শেষে এবার বিয়ের পালা। কেনিতের দেয়া সেই গাঢ় লাল কালো রঙের জমকালো লেহেঙ্গা পরে মুখে খুব সামান্য মেকআপের আস্তরণ লাগিয়ে একদম বিয়ের কোণে সেজে তৈরি আনায়া। খোপা করা চুলে কয়েকটা লাল রঙের গোলাপের পাশাপাশি কালো রঙের গোলাপ লাগিয়ে দেওয়া হয়েছে। কপালের সামনে দুটো ছড়িয়ে দেওয়া চুলগুলোকে কিছুটা কার্লি করা হয়েছে। গহনা হিসেবে রেহানের বাড়ি থেকে কিছু গহনা পাঠানো হয়েছিল, সেগুলো এবং তার বাবার জুয়ার খোয়া থেকে রক্ষা পাওয়া আনায়ার মায়ের কিছু গহনা। এছাড়া সেসব গহনার নিচে ঢাকা পড়ে থাকা আনায়ার সেই সিসেল আর স্টার শেপের দুটো চেন। আনায়া তখন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চুপচাপ নিজেকে অনেকক্ষণ বুঝিয়েছে। এরপর সিদ্ধান্ত নিয়েছে যত যাই হোক আজকের মতো দিনটাকে সে কোনোভাবে কেনিতের মতো জঘন্য লোকটার কথা ভেবে নষ্ট করবে না। সেক্ষেত্রে কেনিত যদি তার বিয়েতে তার চোখের সামনে সশরীরে উপস্থিতও থাকে তবুও না। এই ভাবনাতেই আপাতত ইনায়া সবার আনন্দ ফুর্তিতে নিজেও আনন্দে মেতে উঠেছে। বিয়ের আয়োজন তারা পারিবারিকভাবে করলেও মহল্লার লোকজন তা টের পাবে না, এই চিন্তা ভাবনা করাও হাস্যকর। যথারীতি চারিদিকে খবর প্রায় ছড়িয়ে গিয়েছে যে আজ শিকদার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। যদিও এই বিয়েতে তাদের অশান্তি করা ছাড়া আর কোনো উদ্দেশ্য যেহেতু নেই, সেক্ষেত্রে তারা কেউই দাওয়াতবিহীন নিজ ইচ্ছাতেও বিয়েতে উপস্থিত না হলেও শিকদার বাড়িতে প্রবেশ পথে যাকে পাচ্ছে তার কাছে বিয়ে নিয়ে তাদের আগ্রহের ঝুলি খুলছে। যদি বর্তমানে শিকদার বাড়িতে লোকজনের পরিসংখ্যান কম, কিছু কাজের জন্য বাড়তি লোকজন ছাড়া তেমন কেউ নেই, তবুও যখনই আনায়ার ফ্রেন্ডদের হাতের নাগালে পাচ্ছে তখনই তাদের কাহিনী শুরু, যা রীতিমতো বিরক্তিকর বিষয়। আর এটা সামলাতেই বাড়ির বাইরে মেন গেটে পুরো লাঠি নিয়ে দাঁড়িয়ে। অবশ্য সে একা নয়, তার সাথে তার পুরো ভিকো গ্যাংও রয়েছে। ইনায়ার ঠিক কেমন এটা সবারই জানা। হলুদে ইনায়ার ফ্রেন্ডরা না এলেও বিয়েতে ওরা ভিকো গ্যাংয়ের সবাই সেজেগুজে উপস্থিত। যদিও এর কারণ হলো ওর ফ্রেন্ডদের পরিবারের সাথে আনার পরিবারের ঠিক এই সমস্যা। শুধু তারা নয়, পুরো বরং মহল্লার লোকজনের চোখের কাটা যেন এই শিকদার বাড়ি। কিন্তু এই ঠিক আসল কারণটা আজ পর্যন্ত আনায়া ইনায়া খুঁজে পায়নি। তবে তারা এতটুকুই ধারণা করেছে যে এত সব তার বাবার বদভ্যাস কিংবা পূর্ববর্তী কোনো ঘটনার ফলাফল। কিন্তু এটা আদৌ কত দূর সত্যি তাতে জানা নেই তা। বিকেল হতে চল, অথচ বর আসার কোনো নামগন্ধ নেই। বাড়ির বাইরে মেইন গেটে তো ইনায়ার পাহারা চলছে, কিন্তু এদিকে বাড়িতে ঢোকার সদর দরজায় আনার ফ্রেন্ডরা গেট সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইনার বর আসার সিগন্যাল দিলেই ওরা আরও তোড়জোড় লাগিয়ে দেবে। কিন্তু সমস্যা হলো বিকেল হয়ে যাচ্ছে অথচ বর আসার কোনো খবর নেই। ইনায়ার আর ওর ফ্রেন্ডগুলো যেমন অপেক্ষা করতে করতে অস্থির, তেমনি আনার ফ্রেন্ডগুলো এরই মাঝে দরজায় দাঁড়িয়ে থাকা সাবা পেছনে ফিরে বলতে লাগলো, এই আনায়া, রেহান ভাই এত দেরি করে কেন? বিয়ে করার কি ইচ্ছে নেই নাকি? সাবার এমন বিরক্তিকর সুরে বলা কথা শুনে সাইম বিরক্তি নিয়ে বলল, আজব কথাবার্তা, বিয়ে করার ইচ্ছে থাকবে না কেন? তুই সবসময় এমন ফালতু কথাবার্তা কোথায় পাস রে? সাবা হাই তুলে বলল, আমি যেটাই বলি সেটাই তোদের ভুল মনে হয়, এটা তোদের প্রবলেম, আমার না। এদিকে বাড়ির ভেতরে এক পাশে হলুদের স্টেজকেই আরেকটু বড়সড় করে সাজে ওইখানে সোফায় বর কনের বসার কিংবা বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আর সেখানেই সোফায় বসে
থেকে লেহেঙ্গা চুমকির পাথরগুলো না চাইতো আনমনেই টেনে তুলে ফেলছে আনায়া। সঙ্গে তার মাথা চলছে আবারও নানান টেনশন, যা না চাইতো বারবার কোথা থেকে যে হাজির হচ্ছে কে জানে। একদিকে কেনিথের চিন্তা তো ছিলই, আর এখন রেহান এখনো আসছে না দেখে চিন্তা যেন আরো বেড়ে চলেছে। কিন্তু এরই মাঝে হঠাৎ বাইরে চিল্লাচিল্লি শুনে আনায়া কিছুটা মুচকি হাসলো। ধরেই নিল যে রেহানরা হয়তো চলে এসেছে। রাস্তা দিয়ে 3-4টা গাড়ি নজরে এলো। ইনায়া তার দলবল নিয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে আলোদের দিকে যেতেই লাগলো আর বলতে লাগলো, বর এসেছে, বর এসেছে। ওদের এই চিৎকার শুনে কারো আর বুঝতে বাকি রইল না যে রেহান চলে এসেছে। ইনার চিৎকার আর তারেক ফরিদা কিংবা আনা দুজনের কানেই চলে গিয়েছে। এদিকে পরপর 3টে কালো কুচকুচে 3টে গাড়ি এসে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতেই ইনা গিয়ে আনার ফ্রেন্ডদের সঙ্গে সাজানো গেটে দাঁড়িয়ে পড়ল। সদর দরজায় ছোট্ট একটা টেবিল বসিয়ে তাতে সাজিয়ে গুছিয়ে কিছু মিষ্টি আর শরবত রাখা বরের স্বাগতম জানানোর জন্য। খুবই সাদামাটা আয়োজন, যতটা তারা করতে পেরেছে। এদিকে সবার মাঝে চাঞ্চল্য উঠতেছে না। বর যেহেতু আমেরিকার বাসিন্দা, সেক্ষেত্রে গেট ধরায় তাদের দাবি লাখ টাকা। কিন্তু বরের গাড়ি এমন সাদামাটা দেখে কেউ তেমন অবাক হলো না। যেহেতু বিয়েটা সাদামাটা, সেক্ষেত্রে গাড়িও না সাজানোর কথা। কিন্তু যখনই গাড়ি থেকে বরের জায়গায় অপ্রত্যাশিত মানুষটি নেমে এলো, তখন আর কারো বিস্ময়ের সাগরে ভাসতে দেরি হলো না। কালো টি শার্ট আর ব্ল্যাক ডেনিম, এলোমেলো চুলগুলো বরাবরের মতন এলোমেলো, সঙ্গে কালো চোখে কালো সানগ্লাস। সে একই চিরপরিচিত বর্ণনা সাজে সেজে গুজে বিয়েতে হাজির কেনেথ। বিয়ের জন্য তার আলাদা কোনো পরিবর্তন নেই, তবে সবসময় একা চলাফেরা করা লোকটা আজ তার সাথে পেছনের 2টো গাড়ি ভর্তি বডিগার্ড নিয়ে এসেছে। 2টো গাড়িতে মোটামুটি সব মিলে 8-10 খানেক কালো পোশাক পরা তার বডিগার্ড রয়েছে। আশেপাশে বিকেল ফুরি সন্ধ্যা নামতেই চলো, অথচ বিয়ের বর না এসে তার জায়গায় চলে এসেছে কেনেথ। কিন্তু তাকে দেখে ইনায়া ব্যতীত দরজায় দাঁড়িয়ে থাকা বাকি সবার চোখে মুখে অবাধ বিস্ময়। তারা যেটা দেখছে এইটা কি আদৌ সত্য নাকি পুরোটাই তাদের চোখের ফুল? সবাই যখন বিস্ময় নীরব চোখে কেনিতের দিকে তাকিয়ে, তখন ইনায়া দৌড়ে কেনিতের কাছে কিছুটা এগিয়ে গিয়ে বলল, ভিকে তুমি? আমরা জানতাম তুমি আসবেই। শিরদাঁড়া সোজা করে প্যান্টের পকেটে হাত গোজে থাকা কেনিত ইনায়ার আশ্চর্যের মুখের দিকে থাকে কিঞ্চিত বাঁকা হেসে বলল, আমাকে তো আসতেই হতো। এই বলেই সামনের দিকে অগ্রসর হতে নিলে ইনায়া কেনিতের সাথে সাথে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হলো। তবে বাড়ির ঠিক সদর দরজার কাছে এসে কেনিত টেবিলের সামনে দাঁড়িয়ে গিয়ে পাশে ফিরে ইনায়ার উদ্দেশ্য জিজ্ঞাসা সূচক ভাবে বলা, এসব কি? ও এগুলো এগুলো বরের জন্য। দাঁড়াও, আমি এগুলো সরিয়ে দিচ্ছি। ইনার ছোট্ট টেবিলটা খানিকটা সরিয়ে দেওয়ার আগে শিখা অস্ফুট সরি বলল, হ্যাঁ রে, আমি যা দেখি তোরাও কি তাই দেখিস? সাবাবাদের সবাই একই সাথে হাবলার মতো কেনিতের মুখের দিকে তাকিয়ে থাকা অবস্থাতে বলল, তাই তো তাই তো দেখছি। দেখছি। ওদের এসব কথা শুনে কেনিত পাশে তাকিয়ে একবার ফিউ কুচকে দেখতে নিলেই তখন সাবা বলল, এত অবাক হচ্ছিস কেন? এগুলো সব প্লাস্টিক সার্জারির খেলা। আম ড্যাম শিওর। দেখি ইনি হয়তো উইকের বড় কোনো ফ্যান হবে, তাই উইকের মতো নিজের চেহারায় প্লাস্টিক সার্জারি করে নিয়েছে। সাবার কথা সবার বিস্ময়ের মাঝে জায়গা না পেলেও কেনিত ওর কথা শুনে কয়েক কদম ওদের দিকে এগিয়ে গেল। এরপর মুচকি হেসে টেবিল থেকে কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি উঠিয়ে জাস্ট একবার বাইট দিয়ে মিষ্টিটা পুনরায় বাটিতে রেখে দিল। এরপর সাথে রাখা পানির গ্লাস উঠিয়ে এক ঢোক পানি খেয়ে পুনরায় সেটাকেও রেখে দিয়ে সাবা সহ বাকি সবার দিকে তাকালো। সবার হাবভাব একই রকম থাকলেও সাবা কেনিতকে সম্পূর্ণ কুচকে তীব্র সন্ধিয়ান দৃষ্টিতে ওর কাজকর্ম দেখছে। ও ভেবেছিল তার সামনে থাকা লোকটি হয়তো কিছু বলবে, কিন্তু এমন কিছুই হলো না। কেনিত একবার সাবার দিকে তাকে মুচকি হেসে মুহূর্তেই পাশে ঘুরে শিরদাঁড়া সোজা করে বড় বড় পা ফেলে ওদের পাশ কাটে বাড়ির ভিতরে প্রবেশ করল। সঙ্গে কেনিতের পায়ের সাথে পা মিলিয়ে তার পাশে ইনা আর পেছন পেছন 4 জন লোক কেনিতের পেছন পেছন বাড়িতে প্রবেশ করলো। আর বাকি লোকগুলো বাড়ির বাইরে পাহাড়ের জন্য দাঁড়িয়ে রইল। রেহানার জায়গায় হঠাৎ কেনিতের আগমন আনায়া সহ তারেক আর ফরিদা বিস্মিত হলো। তারেক আর ফরিদা জানে না কেনিতকে, কিন্তু আনায়ার তো জানা। এবার মনের মধ্যে নানান সন্দেহ জাগছে, সঙ্গে চিন্তার। রেহান আদৌ এলো না কেন?
এতক্ষণে তো চলে আসার কথা ছিল, অথচ রেহান আসেনি, কিন্তু কেনিত এসে হাজির। কেনিত ভেতরে যেতেই ইনায়া তাকে নিয়ে সোফায় বসতে বলে কেনি তো পায়ের উপর পা তুলে সোফায় বসে পড়ল। অন্যদিকে ওর বডিগার্ডগুলো গিয়ে ওর পেছনে দাঁড়িয়ে পড়ল। ইনায়া তড়িৎ ফরিদার কাছে গিয়ে কেনিতের কথা জানালো। ফরিদাকেও আগেই বলেছিল আজ বিশেষ মেহমান আসবে, আর সেই মেহমান কেনিতে। ফরিদাও খুশি হয়ে তড়িঘড়ি করে কিছু হালকা খাবারের ব্যবস্থা করে কেনিতের সামনে সাজিয়ে দিল। যদিও কেনিত সেভাবে কিছুই খেল না, পায়ের উপর পা তুলে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ল। আদৌ সে মোবাইলে কাজে কিছু করে কিনা কে জানি। অন্যদিকে মুখোমুখি সাজানো স্টেজে বসে আনায়া সন্ধিয়ান চোখে কেনিতকেই দেখলেও কেনিত একবারের জন্য আনায়ার দিকে ফিরেও তাকানোর প্রয়োজন বোধ করল না। তার চোখ সেই ফোনের স্ক্রিনেই, আর আনায়ার সন্দেহ ঠিক এখানেই। কেনিতের এমন অদ্ভুত পরিবর্তনের তার বোধগম্য হচ্ছে না, বরং না চাইতে উল্টো নানা সন্দেহর সৃষ্টি করছে তার মাঝে। এদিকে ইনায়া কিছু বলার আগেই ওর ফ্রেন্ড আর আনায়ার ফ্রেন্ডগুলো অবিশ্বাসের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা অবস্থাতে ইনার পাশে দাঁড়িয়ে থাকা শিখা ফিসফিস করে বলা, এই ইনায়া, ইনি কি সত্যি ভিকে? প্লিজ সত্যি করে বলো না। ইনায়া নিজের কথা বলা থামিয়ে পাশে তাকে ধীর সুরে বলা, আপু এটাই ভিকে। এদিকে পেছন থেকে আলো বলা, কিন্তু ভিকে কেন এখানে আসবে? উনি কি তোদের পরিচিত? তবে পুরোপুরি না, মানে হলো। ইনার কথা শেষ হওয়ার আগেই আবারও ওর এক পাশে বুকে হাত বুঝে কপাল কুচকে কেনিতকে দেখতে থাকা সাবা ইনার দিকে তাকিয়েই বলা, প্লিজ এসব মিথ্যা বলো না। আমি ভালো করে জানি এটা ভিকে নয়, বরং অন্য কেউ। আফটার অল ভিকে কেন এখানে আসবে? সবার এমন কথা কিছুটা তীক্ষ্ণ কণ্ঠ ইনার বলল, এক্সকিউজ মি সাবা আপু, প্রথমত আমি কোনো মিথ্যে বলছি না, আর দ্বিতীয়ত তোমার বিশ্বাস করায় বা না করায় আমার কিছু যায় আসে না। চোখের সামনে জলজান্ত ভিকেকে যদি তোমার ভিকে না মনে হয় তবে আমার আর কিছু বলার নেই। তুমি বরং। ইনায়া, তুমি সাবার কথা বাদ দাও। তুমি আমায় এটা বলো যে ভিকির সাথে আনায়ের কোনো কালেকশন রয়েছে? আই মিন ভিকি। রনক ভাইয়া, আপু ভিকের বিয়ে। শুধু তাই নয়, রেহান ভাইয়ার ভাই ইমন ভাইয়াও ভিকের বিয়ে ছিল। ইনায়া নির্বিকার বলা কথাগুলো শুনে রনক বাদে বাকি সবাই বিস্মিত হলো। এদিকে তাজিম রনককে জিজ্ঞেস করলো, তুই এই বিষয়ে আগে থেকেই জানতি? পুরোপুরি নয়, তবে কিছুটা। ওদের সব ফিসফিসানি কথা চুপচাপ শুনতে শুনতে সাবা একটা পর্যায়ে ভিকের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলতে লাগলো, দ্যাটস মিন এইটাই ভিকে? এই আমাকে কেউ ধর। এই বলে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে তাজিমের উপর পড়তে নিলে তাজিম খানিকটা সরে গিয়ে বলল, দূরে গিয়ে মর। আরে আমাকেও তো কেউ স্বাগতম করো। হঠাৎ রেহানের কথা শুনে সকলে পেছনে তাকিয়ে দেখলো রেহান একদম লাল আর অফ হোয়াইট কালারের শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি পরে ফিটফাট করে বর সেজে হাজির। সঙ্গে তার বাবা ইমন, রোহান, কাজী সহ আরো কয়েকজন লোক। ওরা প্রথমে কিছুটা অবাক হয়েছিল যে এই বাড়িতে বরের আপ্যায়নের কোনো কিছু না দেখে, তবে বাড়িতে ঢোকার পর বুঝতে পারলো আর বাকি রইল না যে এর কারণ কি। সবাই যে এখন কেনিতকে নিয়ে ব্যস্ত, সঙ্গে বাইরে কতগুলি আর লোকজন দেখেও বিষয়টি ধারণা করা হয়েছিল। এ নিয়ে অবশ্য রেহান কিংবা ওর পরিবারের কোনো কিছুই মনে করলো না। বিষয়টিকে তারা স্বাভাবিকভাবে নিয়েছে। এত বড় সেলিব্রিটিকে সবাই যে বরের চেয়ে বেশি গুরুত্ব দিবে, এটাই তো অস্বাভাবিক কিছু নয়। তবে আনায়ার সবকিছু বিযুক্ত লাগছে। কেনিতকে বিয়ের কাটাই মনে হচ্ছে। দূর থেকে সবকিছু ঘোমটা মাথায় দিয়ে পর্যবেক্ষণ করছিল, তখনই রেহানকে দেখে যতটা খুশি হয়েছিল, এখন নিজের ফ্রেন্ডগুলোকে আর বোনের প্রতি ততটা বিরক্ত। তবে মুহূর্তেই যখন রেহানকে দেখে সবাই ওর কাছে ছুটে গেল, তখন অবশ্য রাগটা কিছুটাই কমতে শুরু করলেও কেনিতের উপস্থিতি তার কাছে বরাবরের মতো ঘা চালানো অসহ্যকর লাগছে। কিন্তু কিছুই করতে পারবে না বিদায় বিয়ে ঠিকঠাক সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে নিজেকে কন্ট্রোল করেছে। সবার আগে মেরুন কালারের বিশাল গাউন পরা ইনা দু হাতে জামাটা কোনো মতে ধরে দৌড়ে রেহানের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বরের আসতে এত দেরি লাগে নাকি? সে কখন থেকে দই মিষ্টির শরবত নিয়ে অপেক্ষা করছিলাম জানা আছে? সে বিকেল থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল, আর এখন বলো যে তোমার স্বাগতম করতে। স্বাগতম কি করব, মেয়ে দেব না।
ইনায়ের কথা শুনে আনায়ার ফ্রেন্ডগুলো সহ আশেপাশে সবাই হেসে ফেলল। সবাই জানি যে ইনায়া মজা ছলে কথাগুলো বলছে, যে কারণে ইনায়ার উদ্দেশ্যে রেহান হেসে বলতে লাগলো, এই কথা বলবে না একদম শালিকা সাহেব। আপনারা মেয়ে না দিলে এই অধমের জীবনটা দেবদাসে পরিণত হবে। এরপর আপনার বোনের বিরহে সারা জীবন দেবদাস হয়ে পার করে দিতে হবে। সামান্য দেরির জন্য এত শাস্তি কেমনে সইব? এরই মাঝে শিখা বলতে লাগলো, পরের দেখি লজ্জা শরমের ভারী অভাব, বাপ ভাই হবু শ্বশুর বাড়ি এসে এমন কথা। এখন তো দেখছি আমাদের মেয়ে দেওয়াই যাবে না। ওর কথার উত্তরে এবার রিফাত আহমেদ হেসে বলতে লাগলো, শোনো মেয়ে, ওইসব বিষয় শুধু বরের নয়, বরং বরের বাপ ভাইয়েরও লজ্জা কমই আছে। আমরা আমাদের মেয়ে নেব, সেখানে তোমরা বাধা দেওয়ার কে? বেশি বাধা দিলে তোমাদেরকেও নিয়ে যাব। তার কথা শুনে সবাই হো হো করে হেসে ফেলল। এদিকে রনক আবারও বলতে নিল, নিয়ে যান আঙ্কেল, কিন্তু আদৌ এগুলো কোনো কাজে লাগবে কি না কে জানে, সব তো মাথা মোটা। রনকের কথা শুনে মেয়েগুলো খেপে যেতে নিলে রিফাত আহমেদ আবারও বলল, আরে আরে, এখন আর কেউ ঝগড়াঝাটি না করে আমাদের তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু করতে দাও। তোমাদের কোম্পানি দেওয়ার জন্য স্বয়ং আমি আছি। এই বলে সবাই বাড়ির ভিতরে ঢুকতে নিলে ইনায়ার ফ্রেন্ডসগুলো সহ আনায়ার ফ্রেন্ডরাও তড়িৎ সবাই লাইন ধরে রেহানদের আটকে দাঁড়ালো। হঠাৎ এমন করায় রেহান কপাল কুঁচকে বলল, এখন আবার কি হলো? ইনা এবার বাঁকা হেসে বলল, বিআই সাহেব, মেয়ে নিতে এসেছেন ভালো কথা, কিন্তু এত সহজে কিভাবে মেয়ে নিয়ে যেতে দেই বলেন তো? মানে কি এখন আবার কোন কাহিনী? কোনো কাহিনী না, আগে আমাদের গেট ধরার টাকা দিন, তারপরে যেতে দেব। ও, আমাদের যা করা তাড়াতাড়ি করতে হবে, তাই কোনো ঢং না করে সরাসরি বলেন যে কত চাই। রোহানের তাড়াবাঁকা কথা শুনে ইনা চোখ ছোট ছোট করে বলল, আমরা মোটেও ঢং করছি না, যাই হোক বেশি না, 1 লাখ দিলেই হবে। ইনার কথা শুনে রিফাত আহমেদ কেসে উঠল। আলো বাঁকা হেসে বলল, কি আঙ্কেল, এক মেয়ের গেট ধরার টাকা অঙ্ক শুনে কেসে উঠেছেন? বাকি মেয়েদের কিভাবে নিয়ে যাবেন? রিফাত কিছু বলার আগে ইনা আবারও বলল, আর কোনো কথা না, তাড়াতাড়ি টাকা দেন, মেয়ে নিয়ে বাড়ি যান। রোহন এবার তার ছেলের সাথে হেসে বলল, ইনা হ্যাঁ তা ম্যাডাম, টাকা কি গাছে ধরে? 1 লাখ টাকা চিনেন? বোঝেন 1 লাখ টাকা মানে কত টাকা? কয়টা 5 টাকার নোট মিলে 1 লক্ষ টাকা হয়? ভাব দেখিয়ে বলল, 20,000টি 5 টাকার নোটে 1 লক্ষ টাকা হয়। ক্লাসের টপার আমি, আর শুধু আমি কেন, এখানকার সবাই এক একটা টপার। সো আমাদের এসব সামান্য টাকার হিসেব শেখাতে আসবেন না। ওর এই কথায় সবাই হো হো করে সাই দিল। কিন্তু এবার ইমন বলল, 1 মিনিট, টাকা দেবে ঠিক আছে, কিন্তু টাকাটা কিসের জন্য দেবে? গেট ধরার জন্য? এই তোমাদের গেট? ইতিহাসে কার বিয়েতে কোনো আপ্যায়ন আয়োজন ছাড়া এমন হাত ধরে ঘিরে গেট ধরে? আর এই গেট ধরার জন্য নাকি লাখ টাকা চাচ্ছ? ইমনের কথা শুনে ইনা একটু কেসে বলল, গেট তো আমরা সুন্দরভাবেই ধরেছিলাম, কিন্তু আপনারা দেরি করেছেন, এতে আমাদের কি দোষ? না না, তোমাদের কি দোষ থাকবে? তোমরা তো সব ধর তুলসী পাতা। দেখেন ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আপনি বরপক্ষ বলে আমাকে ভুলে যাবেন, আমি না আপনার বোন হই। ইনার কথা শুনে ইমন হেসে বলল, এখন এই ভাই বোনের সম্পর্ক টেনে ইমোশনাল ব্ল্যাকমেল করবে নাকি? এটা কিন্তু আরো অন্যায় না? ইনা এবার খেপে গিয়ে বলল, এটা কিন্তু ঠিক না ভাইয়া, টাকা চেয়েছি তো টাকা দিন। কিসের টাকা? কোনো টাকা দেব না। ভাইয়াকে কোনো মিষ্টি শরবত খাওয়ানো হয়নি, সুন্দর করে কোনো গেট ধরানো হয়নি, তবে কিসের টাকা দিব? ইনা এবার কিছু বললো না। পাশ থেকে শিখাকে ইশারা দিলেও শিখা মুচকি হেসে দ্রুত পায়ে ভেতর থেকে বাটিতে করে মিষ্টি আর 1 গ্লাস পানি নিয়ে এলো। এরপর ইনা মিষ্টির বাটিটা হাতে নিয়ে রেহানের সামনে ধরে বলল, ভাইয়া তাড়াতাড়ি মিষ্টি খান, দেরি করবেন না কিন্তু। ইনার এমন ধমকে সুরে বলা কথাগুলো শুনে রেহান খানিকটা ঠোক গিলে চামচ ধরতে নিলে পাশ থেকে রেহান বাধা দিয়ে বলল, ভাইয়া খবরদার, তুমি মিষ্টি খাবা না। আমাদের বলার পর কোনো মিষ্টি দিবে? মিষ্টি তো। রেহানের কথা এবার আর ইনা শেষ হতে দিল না, বরং তার আগেই ইনা নিজেই কাটা চামচ দিয়ে মিষ্টি তুলে রেহানকে থামানোর জন্য উদ্বেগ হওয়ায়
রেহানের মুখে মিষ্টি ঠুকিয়ে দিল। শুধু তাই নয়, একবারে রোহানের মুখেও অনেকটা রাগের সাথে মিষ্টি ঠুকিয়ে দিয়ে বাঁকা হেসে বলল, এখন আশা করি সব কথা শেষ। যত তাড়াতাড়ি মিষ্টি খেয়েছেন এবার তত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নিন, নয়তো পরবর্তীতে মোটেও ভালো হবে না। এইদিকে ইনায়ের কাছে সবাই যতটা অবাক তার চেয়ে বেশি প্রত্যেকের কাছে বিষয়টি হাস্যকর। এই ইনা এমনিতে একটা বোমা, তা সবারই জানা, কিন্তু কখন যে ব্লাস্ট হয়ে যাবে এটাই কেউ টের পায় না। অন্যদিকে রোহান কোনো মতে মিষ্টিটা চিবিয়ে বলতে লাগলো, তাই বলে এভাবে? সব কিছুর একটা সীমা থাকে, তেমনি ইনায়ের ধৈর্যের সীমা অতিক্রম করালে এর চেয়ে ভালো ফলাফল সম্ভব নয়। এদিকে এতক্ষণ ধরে এসব হয়ে যাচ্ছে বিধায় আনায়ও কিছুটা বিরক্ত। একে তো কেনিতকে সামনে দেখে পুরো অসহ্য লাগছে, অন্যদিকে তার এই ছাগলের দল গিয়ে কাহিনী শুরু করে দিয়েছে। কেন জানি না রেহান তার সামনে থাকা সত্ত্বেও সে খারাপ কিছু হওয়ার আভাস পাচ্ছে। আনা চুপচাপ একবার ফরিদাকে ইশারা করে নিজের কাছে ডেকে এনে বলল, খালা, ওগুলো পাগলামো শুরু করেছে, তুমি প্লিজ ওগুলোকে থামিয়ে ওদের ভেতরে আসার ব্যবস্থা করো। ফরিদা ওর কথা মুচকে এসে কিছু বলতে নিলে উদ্বেগ হলে আনায়া ফরিদাকে থামিয়ে দিয়ে বলল, খালা, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না, প্লিজ বোঝার চেষ্টা করো সিচুয়েশনটা। আমার মোটেও ঠিকঠাক মনে হচ্ছে না, প্লিজ আমাকে এখন কিছু জিজ্ঞেস করো না, যা বলছি তা একটু শোনো। ফরিদা আনায়ার গম্ভীর কথাবার্তা শুনে কপাল কুঁচকে আনার চিন্তিত মুখের দিকে তাকে কিছু বলতে চেয়েও বলল না। তার মনে হচ্ছে আনায়া হয়তো কিছু লুকাচ্ছে, তবে সে যাই হোক আনায়া যেটা বলেছে সেটা করা উচিত। ফরিদা দ্রুত পায় ওদের মাঝে গিয়ে বলল, আচ্ছা, তোমাদের এসব তো অনেক হবে, এখন তাড়াতাড়ি ওনাদের ভেতরে আসতে দাও, বেশি দেরি করার ঠিক হবে না। কিন্তু ফরিদার কথা আর কেউ মানতে রাজি হলো না। উচ্চপাতার তর্ক বিতর্ক লেগেই গেল এক পক্ষ অন্য পক্ষের। রেহান আর রিফাত আহমেদ আর দেরি করতে চাইল না, বিধে 20,000 টাকা ক্যাশ ধরিয়ে বাকি 30,000-এর মতো রনকের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। পরবর্তীতে যেন ওরা মিলে ভাগ করে নেয়। আপাতত 50,000 পেয়ে ওরা মোটামুটি খুশি। এদিকে রেহান বাড়ি ঢুকে আগে একবার কেনিতের দিকে অগ্রসর হলো। আগে একবার কেনিতের সাথে দেখা করেই আনার দিকে যাবে। আনা থেকে প্রায় খানিকটা দূরে সোফায় কেনিতের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে পায়ের উপর পা তুলে অনবরত ফোন স্ক্রল করে যাচ্ছে। সঙ্গে ও পেছনে দুজন করে 4জন লোক পেছনে হাত মুঠো করে দাঁড়িয়ে। রেহান আর ভাই গিয়ে কেনিতের সাথে দেখা করতে গেলে কেনিত বসা থেকে দাঁড়িয়ে যেতে উদ্বেগ হলে রেহান বলল, আরে না না, ওঠার প্রয়োজন নেই ক্যানিথ, আপনি যে আসবেন তা সত্যিই কল্পনা করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। রেহানের বাধায় কেনিত আর উঠে না, দাঁড়িয়ে ও ভাবি বসা থেকে অবস্থায় বলল, ইটস মাই প্লেজার, আমাকে আসতেই হতো। এরপর সাধারণ কিছু কথাবার্তা শেষে কেনিতের কাছ থেকে ফিরে এসে রেহান আনার কাছে চলে গিয়ে ওর পাশে বসে পড়ল। রেহান আসাতেই আনা ওকে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, এত দেরি করলে কেন? আনাকে এমন অস্থির হতে দেখে রেহান উচকে এসে বলল, বাপরে, আমার বউ তো দেখি বিয়ের জন্য অস্থির হয়ে গেছে, অথচ বিয়ের কথা শুনে। রেহান প্লিজ মজা করো না, এত দেরি করলে কেন? কোনো সমস্যা হয়েছিল? তবে তেমন কিছু না, আমাদের গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তখন। তোমার কিছু হয়নি তো? আনা চিন্তিত সুরে বলা কথা শুনে রেহান হেসে বলল, আরে আমাদের গাড়ির সাথে নয়, ভিন্ন দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়াতে রাস্তায় লোকজন দিয়ে একটু সমস্যা হয়ে গেছিল বিধায় আসতে এত দেরি হয়েছে, এতে আমার কি হবে বলো? আনা শুকনো মুখে বলল, কিছু হওয়ারও প্রয়োজন নেই, তোমার কিছু হলে আমি কখনো সহ্য করতে পারবো না। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? না, তেমন কিছু না। আনা আর রেহানের কথার মাঝে হঠাৎ রোহানের বাবা আর তারেককে নিয়ে ফরিদা সেখানে উপস্থিত হলো। কাজে যেহেতু বেশি দেরি করবে না, সেহেতু দ্রুতই বিয়েটা পড়িয়ে সে চলে যাবে। তাই বিয়ে এখনই পড়ানো হবে। বিয়ে পড়ানো হবে বিধায় আশেপাশে সবাই ওদের চারপাশে ঘিরে দাঁড়িয়ে পড়লো। সবার মাঝে টানটান উত্তেজনা। কাজে বিয়ে পড়ানোর সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। রেহানের পাশে তার বাবা ভাই, অন্যদিকে আনার পাশে ইনা, হুইল চেয়ারে বসা তারেক আর ফরিদা। সবার মাঝে আনন্দের পাশাপাশি বর্তমানে কিছুটা কষ্টের আভাসও মিলছে। বিশেষ করে আনায় আর কেন যেন
কষ্ট হচ্ছে। যদিও তাকে এখন তার পরিবার ছেড়ে যেতে হবে না, তবুও আনায়ার এই এক অদ্ভুত কষ্ট হচ্ছে। এরই মাঝে কাজী রেহানকে কবুল বলতে বললে রেহান অকপটে 3 বার বলে ফেলল, কবুল কবুল কবুল। তার এত তাড়াহুড়ো দেখে চারপাশে সবাই হেসে ফেলল। এরপর এলো আনায়ার পালা। তখনই কাজী আনায়াকে কবুল বলতে বললে আনায়া খেয়াল করলো ওর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, যেন গলায় কাটা বিধে আছে, অথচ সে তো এই বিয়েটা করতে চায়। আনায়া বহু কষ্টে অস্পষ্ট স্বরে বলতে লাগলো কবু। বাকিটা আর সম্পূর্ণ হলো না, তার আগে কেউ একজন জোর আওয়াজেই বলল, স্টপ দিস। এই বলে সানগ্লাসটা চোখে আরো খানিকটা ঠেলে দিয়ে পা নামিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো কেনেথ। এরপর প্যান্টের পকেটে এক হাত গুজে শিরদাঁড়া সোজা করে স্টেজের দিকে অগ্রসর হলো। এইদিকে কেনেথের এমন বিহেভ বাকি সবাই যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো আনায়া। এই ভয়ই তো সে করেছিল, কেনেথ কিছু তো একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করবেই, এজন্য তো তার এই লোককে কোনোভাবে সুবিধার মনে হয়নি। কিন্তু এখন সে করতে চাইছেটা কে? নীতি মুচকি হেসে স্টেজের সামনে এসে দাঁড়ালো। রেহান কিছুটা অবাক সুরে বলল, মিস্টার ভিকে, এনি প্রবলেম? রেহানের কথা সম্পূর্ণ হওয়ার আগে কেনিথ বাঁকা হেসে বলল, নাও ইটস মাই টার্ন। কেনিথের এমন হাবভাব দেখে কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ এইসব কি সব বলছে কেনিথ? সবাই যখন বিস্ময়ের চোখে তাকে, তখন কেনিথ কালো সানগ্লাসের নিচ হতে একবার তারেক শিকদারের দিকে নজর ফেলে কিছুক্ষণ স্তব্ধ চাহনি নিয়ে তাকিয়ে রইল, যা কারো নজরেই পড়ল না। কিছু সময় অতিক্রম হওয়ার পর কেনিথ পুনরায় সরাসরি আনায় আর রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। এরপর পেছনের দিকে একবার তাকিয়ে তার লোকেদের কিছু একটা ইশারা করতেই বাড়ির ভেতরে থাকা 4 জনের মাঝে একজন দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। এইদিকে কেনিথ ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। একটা সময় পর ঠিক আনায়া আর রেহানের সামনে এসে সটান ভাবে দাঁড়িয়ে মুচকি হাসলা। তার এমন এই হাব ভাবে প্রত্যেকেই এখন ধীরে ধীরে কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে, সঙ্গে প্রত্যেকে কিছু না কিছু বলার জন্য উদ্বেগে। সেই মুহূর্তে কেনিথ নির্বিকারী বলতে লাগলো, সবার সাথে দেখা করে ভালো লাগলো, কিন্তু আজ এই পর্যন্তই। তার এই অসম্পূর্ণ কথায় সবার কপাল আরো খানিকটা কুঁচকে গেল। তবে কিছুক্ষণের মাঝেই তা স্বাভাবিকও হতে লাগলো যখন বাইরে থেকে কেনিথের বডিগার্ড এসে কেনিথকে একটা গিফট পেপারে মোড়ানো ছোট্ট বক্স দিতে কেনিথ তা হাতে নিয়ে রেহানের দিকে এগিয়ে দিতে বলল, বেস্ট উইশেস ফর ইউর নেক্সট লাইফ। এই ছোট্ট গিফটটা আমার পক্ষ থেকে, আর বেশি দেরি করা ঠিক হবে না, তাই এখনই দিয়ে দিলাম। কেনিথের এমন কথায় সকলেই তটস্থ হয়ে মুচকি হেসে ফেলল। আনায়া বরাবরের মতো কেনিথের দিকে গম্ভীর চোখে তাকিয়ে, অন্যদিকে রেহান হুচ করে তড়িৎ গিয়ে দাঁড়িয়ে কেনিথের উদ্দেশ্যে মুচকি হেসে বলল, আপনি আর কিছুক্ষণ থাকলে খুশি হতাম। আপনি আপনার ব্যস্ত সময় থেকে যে আমাদের জন্য এইটুকু সময় বের করেছেন, এটাই অনেক। ইউ আর রিয়েলি সো হাম্বল ম্যান। রেহানের কথা শুনে কেনিথ শুধু মুচকি হাসল, তবে সেখান থেকে এক পাও নড়ল না। এইবার কেনিথ এক হাতে নিজের কালো সানগ্লাসটা খুলে টি শার্টের সাথে ঝুলিয়ে আনার দিকে তাকে অকপচি বলল, এবার তবে যাওয়া যাক। কেনিথের কথায় আনা আরো খানিকটা কপাল কুঁচকে ফেলল, মনে মনে বলতে লাগলো। তবে কেনিথের এই কথার উদ্দেশ্য আনা ঠিক বুঝতে পারেনি। সবার মতো সেও ভেবেছে যে কেনিথ চলে যাচ্ছে বিদায় তাকে জানালো, অথচ কেনিথ চাইছে তো অন্য কিছু। আর সবার এই ভুল ধারণা তখন ভাঙতেই লাগলো যখন কেনিথ আচমকা আনমনে নিচের দিকে তাকিয়ে থাকা আনায়ার হাত ধরে হাঁচকা টানে নিচের কাছে নিয়ে গেল। হাতে এত জোরে টান দেয় আনায়া নিজের ব্যালেন্স করতে না পেরে কেনিথের টার্গেট অনুযায়ী সোজা ওর বুকে আশ্রে পড়ল। মুহূর্তেই প্রত্যেকের চোখ ছানা ভরা। রেহান তড়িৎ কপাল কুঁচকে কেনিথের উদ্দেশ্যে খানিকটা গর্জে উঠে বলতে লাগলো, হোয়াট দ্য হেল, এইসব কোন ধরনের অসভ্যতা? রেহানের কথা তাচ্ছিলের সুরে কেনিথ বলল, আই সেইড নাও ইটস মাই টার্ন। এদিকে আনায়া কেনিথের শক্ত হাতের বাঁধন থেকে ছুটবার চেষ্টা করছে। কেনিথ এক হাতে আনায়ার 2 হাতকে পেছন থেকে শক্ত করে ধরে রয়েছে, এমন ভাবে ধরেছে যেন আরেকটু হলে হাতটা ভেঙে দিবে। এইদিকে একদিকে নিজের সব রাগগুলোকে আনায়ার হাতের উপর ফেলেছে, অন্যদিকে স্বাভাবিক থাকতে মুচকি হাসছে। এই হাসি যে নির্ঘাত শয়তানি ক্রু মন্ত্রণার
ফল তা আর কারো বুঝতে বাকি নেই, কিন্তু কেনিত সঠিক উদ্দেশ্য কি করতে চাইছে তা কেউই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আনায়া যেমন বিস্মিত চোখে আশপাশ দেখছে, তেমনি ওর ভেতরের রাগটা ধীরে ধীরে তীব্র হচ্ছে, যার দরুন প্রথম দিক বিস্মিত চোখে কেনিতের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও মুহূর্তে ওর কাছ থেকে ছাড়া পেতে হাত মুচড়ামুচড়ি করতে লাগলো। রেহানের বাবা কিংবা ফরিদা, তারেক সহ বাকি সকলেই অবাক। তারা এই মুহূর্তে ঠিক কি রিয়াক্ট করবে তা বুঝে উঠতে পারছে না। এরই মাঝে রেহান আনার দিকে অগ্রসর হতে নিলেই হঠাৎ সবার কিঞ্চিত চিৎকার শুনে রেহান সহ বাকি সকলেই পাশে ফিরে তাকালো। এরপর ওরা যা দেখলো তাতে স্টেজে থাকা প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে স্তব্ধ হয়ে পড়ল। স্টেজের নিচে দাঁড়িয়ে থাকা রোহান, সাবা, ইমন, রনক সহ আনায়া আর ইনায়ার সকল ফ্রেন্ডদের পেছনে কেনিতের সেই কালো পোশাক পরা বডিগার্ডগুলো তাদের মাথার পেছনে গান ছেঁকিয়ে ট্রিগারে আঙুল ছুঁয়ে সচনভাবে দাঁড়িয়ে, যেন আদেশ পাওয়া মাত্রই তারা প্রত্যেকের মাথায় গুলি ঢুকিয়ে দিতে কিঞ্চিত পরিমাণও দ্বিধাবোধ করবে না। তবে অবাক করা বিষয় হলো, বাড়িতে এতক্ষণ 4 জন লোক থাকলেও বর্তমানে 12 থেকে 14 জন লোক চারপাশে নজরে পড়েছে। কিন্তু বাকি লোকগুলো ঠিক কখন আর কিভাবে ভেতরে এলো তাই কেউ খেয়ালই করেনি। কেনিতের লোকগুলোর কিছুজন বাহিরে পাহারা দিচ্ছিল, আর কিছুজন গাড়িতে খাপটি মেরে বসেছিল। কেনিতের সামান্য ইশারা পাওয়া মাত্রই তারা সকলে বিস্ময়ে ঘোর কেটে ওঠার আগে বাড়িতে ভেতরে প্রবেশ করে নিয়েছে সবাই। রেহান এবার ঠোঁট ফিচিয়ে নিজের রাগকে কন্ট্রোল করতে চাইল। সহজে খুব বেশি রেগে গিয়ে সিন ক্রিয়েট করার মতো লোক রেহান নয়, কিন্তু কেনিত যেসব করছে তাদের সবার মতো এসব কিছু ওর মাথার উপর দিয়ে গেল। প্রচন্ড রাগ আর ক্ষোভ নিয়ে দাঁতে দাঁত খিচে বলতে লাগলো, মিস্টার ক্যাথিন, এসব কি হচ্ছে প্লিজ বলবেন? আপনি কি এসব আমাদের সাথে মশকরা করছেন? আর যদি করেই থাকেন তবে এসব কেমন তামাশা? রেহানের কথায় কেনিত মুচকি হেসে অকপচে বলল, আমি তো মশকরা করছি না, আমি যা করছি তা সব ভেবে চিন্তাই করছি। তবে আপনি চাইছেনটা কি? রেহানের চিৎকারে খানিকটা আওয়াজ শুনে কেনিত খানিকটা কপাল কুচকে বলল, ডোন্ট শাউট, আই ডোন্ট লাইক ইলিং। আপনার পছন্দ অপছন্দতে আমার কিছু যায় আসে না, আপনি আনায়াকে ছাড়ুন। এই বলে রেহান আনায়াকে ছাড়িয়ে নিতে অগ্রসর হলে পেছন থেকে বডিগার্ডদের মধ্যে কেউ একজন বলে উঠল, এক পাও কেউ নড়াচড়া করলে একটা গুলিও মাটিতে পড়বে না। রেহান পেছনে তাকিয়ে সেই লোকটাকে দেখে তীব্র রাগান্বিত চোখে কেনিতের দিকে তাকাতে কেনিত বলতে লাগলো, আমি ছেড়ে দেওয়ার জন্য এখানে আসিনি, যেটা আমার সেটা শুধু আমারই। অবশ্য আমাকে আমার প্রাপ্যটা নিতে এত কিছু আয়োজনের প্রয়োজন ছিল না, কিন্তু সবাই যেখানে এত আয়োজন করেছে সেখানে আমি তো সামান্য আয়োজন করতেই পারি। এরই মাঝে রিফাত আহমেদ কপাল কুচকে বলল, আপনার মাথায় কি সমস্যা আছে? কখন থেকে এসব কি বলে যাচ্ছেন? যা বলার সরাসরি বলুন। কেনিত কুচকি হেসে বলল, আমার আর কিছু বলার নেই, এখন যাবার সময় এসেছে। এই বলেই কেনিত সামনে থেকে পেছনের দিকে কয়েক পা পিছিয়ে গিয়ে স্টেজ থেকে নিচে উল্টো হয়ে লাফিয়ে পড়ে। অন্যদিকে আনায়ার হাত কেনিতের হাতে মুষ্টিবদ্ধ থাকায় কেনিত নিচে নামতে থাকা অবস্থাতে আনায়ার হাত ধরে সজোরে টান দিলে আনায়া সোজা গিয়ে কেনিতের বুকের উপরে তাল সামলাতে না পেরে পুনরায় আশ্রে পড়ে। এদিকে রেহান আটকাতে গেলে পেছন থেকে ওকে সব বাকি সবাইকে কেনিতের আরো কিছু লোককে ওদের মাথায় গান ছেঁকিয়ে ধরে। অন্যদিকে কেনিত নিজের প্যান্টের পকেট থেকে রুমাল চাপের একটা লম্বা শক্ত কাপড় বের করে পেছন দিক থেকে আনার হাত বেঁধে দিতে দিতে বলতে লাগলো, প্রত্যেকটা গানে সাইলেন্সার লাগানো রয়েছে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সোজা। এতটুকু বলেই যখন কেনিতের হাত বাঁধার কাজ শেষ হয়ে গেল তখনই আনায়াকে এক হাতে নিজের কাঁধে তুলে ঝুলিয়ে নিয়ে অন্য হাতে একটু স্টাইলের সাথে ঝেড়ে দিয়ে নিজের সানগ্লাসটা চোখে পরে নিল। এরপর হাত দিয়ে উপরের দিকে ইশারায় মুখ দিয়ে শীষ বাজিয়ে সবাইকে শেষ করে দেওয়ার ইঙ্গিত দিল। এদিকে আনায়া গলা কাটা মুরগির মতো ছটফট করছে। প্রথমে সেভাবে চিল্লাচিল্লি না করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও বর্তমানে কেনিত যখন তাকে ওভাবে উঁচু করে ঝুলিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হতে নিল তখনই যতটা পারল রেহান আর ওর বাবাকে ডেকে চিৎকার করতে লাগলো। কিন্তু একদিকে নিজের 2 হাত
শক্ত করে পেছনে বাঁধা, তার উপরে পরনে তার ভারী গয়না জামা দোপাট্টা, যেগুলো এলোমেলো ভাবে কখনো মুখে আশ্রয় পড়ছে তো কখনো এসবের জন্য সে অস্থির হয়ে পড়েছে। বাকি সকলে বন্দুকের ভয়ে চুপ করে থাকলেও রেহান অনবরত আনার নাম যে চিৎকার করতে লাগলো। একটা পর্যায়ে আনায়া আর রেহানকে থামাতে টি শার্টের নিচে অর্থাৎ প্যান্টের পেছনে গুজে রাখা গানটা বের করে সরাসরি পেছনে ঘুরে শক্ত মুখে রেহানের পায়ের কাছে স্টেজ বরাবর দুটো গুলি ছুটতে প্রত্যেকে আকস্মিকভাবে নিঃশব্দ হয়ে পড়ল। অন্যদিকে পেছনের দিকে মুখ করে থাকা আনায়া তো ভেবেই নিল কি না কি হয়ে গিয়েছে। তবে কেনিত যখন সময় নষ্ট করতে না আছে পুনরায় উল্টো ঘুরে তখন রিহানি সেই স্তব্ধ অশ্রুসিক্ত চেহারার দিকে চেয়ে আনায়া চোখে জল ফেলতে লাগলো। সে কোনোদিনও কল্পনাতেও এমন দিনের কথা ভাবেনি। এই কেমন বিচ্ছেদ হচ্ছে তাদের। মূলত তাদের প্রত্যেকেরই কাছে এই সকল কিছুই কাল্পনিক মনে হচ্ছে। কেউ এখনো বুঝতে পারছে না এগুলো তাদের সাথে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। এদিকে সবার যেখানে বিস্ময় ঘড়ি কাটেনি সেখানে ইনায়া তাকে ধরে রাখা লোকটির থেকে নিজেকে কোনো মতে ছেড়ে দৌড়ে এসে কেনিতের যাওয়ার পথে বাধা দিয়ে হুঁশিয়ারি গলায় পড়ল, এইসব কেন করছো ফিকে? আমার বোনকে কোথায় নিয়ে যাচ্ছ? তার কথা শুনে কেনিত নিজের পাজরে থামিয়ে দিয়ে মুচকি এসে বলা, কোনো বাচ্চাকে কৈফিয়ত দেব না আমি। এইটা শুনে ইনায়া কিছুক্ষণ স্তব্ধ চোখে কেনিতকে দেখলো, পুনরায় তীব্র রাগান্বিত সুরে বলা, আমাকে তোমার বাচ্চা মনে হয়? মনে হলে হোক, কিন্তু আমার বোনকে খবরদার কোথাও নিয়ে যাবে না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কেনিত ইনায়ার কথায় ভ্রুক্ষেপ না করে পাশে মুখ ঘুরিয়ে দুটো লোককে ইশারা করে। দুজন লোক এসে ইনায়াকে পেছন থেকে শক্ত করে ধরে ফেলল। এদিকে ইনায়া আনার নাম ধরে চিল্লাতে তো অন্যদিকে আনা ইনার নাম ধরে চিল্লাচ্ছে, কিন্তু এত সব কিছুর কোনোটাতেই কেনিত ভ্রুক্ষেপ না করে নিজ গতিতে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে গেল। তবে পেছন থেকে ইনার সর্বশেষ কথা কানে এলো, আর যা শুনে কেনিত আবার তার ছেলের সাথে মুচকি হেসে ফেল। আই সোয়ার, আমার বোনের কিছু হলে আমি কখনো তোমায় ছেড়ে দেব না ভিকে। তোমার পুরো লাইফ আমি হেল্প করে দেব। আনা বাইরে আসতে চমকে উঠল। আশেপাশে তার জানা মতে কেউ নেই। চারপাশে কালো সন্ধ্যায় ঘরে ঢেকে গিয়েছে। রাস্তার ল্যাম্পপোস্ট গুলো পর্যন্ত বন্ধ। আর সবচেয়ে বড় বিষয়, মহল্লার এত লোকজন যাদের সবসময় আনা বাড়ির সামনে রাস্তায় যাতায়াত চলে, তাদের কেউ নেই। চোখ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত শুধু কেনিতের লোকজন দিয়ে পরিপূর্ণ। আনা হুট করে নিস্তব্ধ হয়ে যাওয়া কেনিত আনার উদ্দেশ্যেই বলা, এখন চেঁচাচ্ছিস না কেন? চিল্লাতে থাক, বেশি বেশি চিল্লাতে থাক, কেউ আসবে না। সবগুলোকে সীমানার বাহিরে পাঠিয়ে দিয়েছি। কেনিতের কথা শুনে আনায়া আরো ক্ষিপ্ত সুরে বলা, ছেড়ে দে আমায়, কেন আমার সাথে এমন করছিস? আনার কথা শেষ হওয়ার মাঝে কেনিত নিজের গাড়ির দরজা খুলে আনার ড্রাইভিং সিটে পাশে বসিয়ে দিল। এরপর নিচেও গিয়ে ড্রাইভিং সিটে বসে দরজাটা সজোরে বন্ধ করে আনার দিকে মুখ এগিয়ে গাড়িতে জ্বলতে থাকা সামান্য আলো ওর ক্ষিপ্ত মুখটাকে কিছুক্ষণ দেখে মুচকি হেসে বলা, ছেড়ে দেওয়ার জন্য তো ধরে আনিনি বেবস। অবশ্য ছেড়ে তো আমি আগে দিয়েছিলাম, কিন্তু নিজেকে শেষ করতে তো ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমার কাছে এলি। আনায়া কেনিতের কথার উদ্দেশ্য না বুঝতে পারলেও কিছুক্ষণ কেনিতের দিকে রাগান্বিত স্তব্ধ চোখে তাকিয়ে থাকার পর কেনিত যখন আনার চোখে আঙুল ছুঁয়ে দিতে নিজের হাত অগ্রসর করলো, তখনই আনার নিজের পা দুটো একসাথে করে আচমকা কেনিতের পেটের এক পাশে বরাবর সজোরে আঘাত করলো। এতে কেনিত একটা ব্যথা পেল। তাতে কোনো প্রক্ষেপ না করে আনার কাছ থেকে মুচকি এসে সরে গিয়ে স্টিয়ারিংয়ে দুহাত রেখেই বলল, আমি অতটাও অ্যাগ্রেসিভ নই, ওসব করার জন্য অনেক সময় পড়ে আছে। এখন তো চাইলেই প্রতিনিয়ত ওসব হতে পারে। এই বলে কেনিত আনার দিকে মুখ ফিরিয়ে এক চোখ মেরে মুচকি এসে তড়িৎ গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে কেনিতের উঁচু পাচা ইন্টেনশন ঠিকই বুঝতে পেয়ে চোখ মুখ শক্ত করলো। আদতে কেনিত এই মুহূর্তে তেমন কিছুই করতে চায়নি, শুধু আনার ঠোঁটের ক্ষতটা একটু ছুঁয়ে দেওয়ার তার উদ্দেশ্য ছিল। যখনই গাড়ি স্টার্ট দিয়েছিল তখনই আনা প্রায় অনেকক্ষণই চিৎকার চেঁচামেচি করেছে, আর কেনিত মুচকি মুচকি হেসে বিনোদন নিয়েছে। কারণ কিছুক্ষণ যাওয়ার পর যখন ও আনাকে এটা স্মরণ করিয়ে দিয়েছে যে গাড়ির ভেতরে আওয়াজ বাইরে যাবে না, তখনই ও চুপ করে গিয়েছে।
প্রায় অনেকটা রাস্তা অতিক্রম করার পর কেনিত তার নিজের গন্তব্য পৌঁছাল। চারপাশে অন্ধকার থাকায় সেভাবে কিছুই খেয়াল না করলেও মাঝে রাস্তায় কিছু অংশে পর্যাপ্ত আলোর দেখায় মেলায় আনা এতটুকু বুঝেছিল যে তারা কোনো জনবহুল এলাকায় রাস্তায় রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত কেনিত যখন পুনরায় এক অজানা অন্ধকার রাস্তার দিকে অগ্রসর হলো তখন আর আনা ঠিক মতো কিছুই বুঝে উঠতে পারল না। একদিকে তার যেমন ভয় করছিল তেমনি তার পরিবারের জন্য হচ্ছিল প্রচণ্ড কষ্ট, বিশেষ করে রেহানের জন্য। আনা এখনো জানে না সে কাকে দোষারোপ করবে, নিজেরই দুর্ভাগ্য নাকি কেনিতকে। কেনিতের উদ্দেশ্য যে বরাবরই ভালো ছিল না তা আনার কাছে স্পষ্ট, কিন্তু যখন তার মনে হচ্ছে কেনিত শুধু তাকে পাওয়ার জন্য এসব করছে তখনই আবার মনে হচ্ছে আদতে এমন কিছুই নয়। কেনিতের কিছু কথা তাকে পুনরায় ভাবাচ্ছে। একে তো কেনিতকে সে না চিনল, কেনিত তাকে ঠিকই আগে থেকে চেনে। অন্যদিকে কেনিতের কিছু কিছু কথা শুনে তার মনে হচ্ছে কেনিত তাকে কষ্ট দিতে চাইছে, প্রচণ্ড কষ্ট, যা হয়তো তার প্রতিশোধ। কিন্তু আদতে আনায় এমন কি করেছে যার জন্য কেনিত এমন কিছু করছে? কেনিত যখন তার সে চিরপরিচিত বিলাসবহুল বাড়ির অগোচরে ঢাকা নিঃশংস মৃত্যু কারখানার পৌঁছালো তখনই গাড়ি থেকে নামা মাত্রই আনা চারপাশে চেয়ে দেখতে ও অজানা শিরনে চমকে উঠল। নিশুতি রাত, সঙ্গে চারিপাশে জ্বালিয়ে রাখা সামান্য আলোয় তেমন কিছুই দেখা যাচ্ছে না। চতুর্পাশে অসাধারণ সব ফুলের গাছ, তবুও পরিবেশটা অত্যন্ত শিহরণ জাগানোর মতো। ফলের গাছ ছাড়া বিশাল বিশাল বড় এরিয়া জুড়ে অবস্থানত বাড়ির চারপাশে বিশাল বড় প্রাচীরের চারপাশে আকাশ ছোঁয়া গাছপালা। এমন জায়গাও যে এই শহরে রয়েছে তা আনায়ার কাল্পনিক মনে হচ্ছে। আনায়াকে এমন চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কেনিত আনার উদ্দেশ্যেই বলল, একা একাই যাবি নাকি কোলে তুলতে হবে? আচমকা নিজের ধ্যানের মাঝে কেনিতের আওয়াজটা শুনে আনায়া চমকে উঠছে, ঠোক গিল। পরক্ষণেই কেনিতকে জিজ্ঞেস করল, এটা কোন জায়গা? এটা সেই জায়গা যে জায়গা থেকে তোর পালানোর কোনো উপায় নেই। চারপাশের প্রাচীরে ইলেকট্রিক শকের ব্যবস্থা রয়েছে। আমার অনুমতি ব্যতীত কেউ এই বাড়িতে না ঢুকতে পারে আর না বের হতে। আর আগামী ততদিন তোকে এই বাড়িতেই থাকতে হবে যতদিন পর্যন্ত না আমার মুড চেঞ্জ হয়।